প্রিয় ভাই বোনেরা, তোমরা কি গ্রাম পঞ্চায়েতের যে ভ্যাকেন্সিটা বেরোতে চলেছে তার জন্য কি প্রিপারেশন শুরু করেছো? তাহলে কিন্তু এই ভিডিওটা তোমার জন্য। কারণ তোমরা জানো যে এই মুহূর্তে একটা আমাদের খবর আসছে যে 2026-এর গ্রাম পঞ্চায়েতের একটা ভ্যাকেন্সি আসবে, ঠিক আছে? তো তোমাদের জন্য আমি এই ক্লাসে 25টা এমসিকিউ নিয়ে এসেছি, যেগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট এমসিকিউ। প্লাস শেষের যে এমসিকিউগুলো আছে সেগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। শেষে আমি 6-7টা ইম্পর্টেন্ট রেখেছি, যেগুলো যে টাইপ থেকে ধরে ধরে ওই টাইপেরই প্রশ্ন কিন্তু বিভিন্ন পরীক্ষায় এসে থাকে, ঠিক আছে? বিশেষ করে গ্রাম পঞ্চায়েতের। তো চলো বেশি কথা না বলে শুরু করা যাক, এবং কিন্তু শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। এবং যদি আমার চ্যানেলে নতুন হয় কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না, ঠিক আছে? তো দেখো, আজকের প্রথম প্রশ্ন তোমাদের জন্য এনেছি যে ভারতের সংবিধান কবে কার্যকর হয়? 15ই আগস্ট 1947, 26শে জানুয়ারি 1950, 2 অক্টোবর 1948, 26শে নভেম্বর 1949। তো সঠিক অ্যান্সার কী হবে অবশ্যই তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে, ঠিক আছে? দেখো, ভারতের সংবিধান যে কার্যকর হয়েছিল, যেটা আমরা আমাদের কি বলতো, যেটা আমরা আমাদের প্রজাতন্ত্র দিবস হিসেবে পালন করি, সেটাই হচ্ছে ভারতের সেই দিনটাই কিন্তু আমাদের এই সংবিধান কার্যকর হয়েছিল, ঠিক আছে? তো সেই ডেটটা কবে বলো তো? সেই ডেটটা মনে রাখবে, 26শে জানুয়ারি করি না আমরা? 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস। তো এই 26শে জানুয়ারি 1950 সালে কিন্তু আমাদের সংবিধানটা কার্যকারী হয়েছিল। আচ্ছা, তোমাদের জন্য একটা আমি প্রথমেই বলে দেই, এই যে সংবিধান রচনার কাজ কবে শুরু হয়েছিল, কবে শুরু হয়, ঠিক আছে? একটু আমাকে বলবে কবে শুরু হয়েছিল, কত খ্রিস্টাব্দে হয়েছিল। এবং সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট মনে রাখবে তোমরা, এই যে সংবিধান রচনা করতে কদিন সময় লেগেছিল জানো? প্রায় প্রায় 3 বছর। আমি প্রায় কেন বললাম? অ্যাকচুয়ালি যদি বলা হয়, লেগেছিল কিন্তু 2 বছর। 2 বছর 11 মাস 18 দিন, ঠিক আছে? সরি, এটা 18 দিন। এইটা কিন্তু সময়টা লেগেছিল। কিন্তু এই যে আর 12 দিনের জন্য যে মানে 3 বছর, তাই এখানে পরীক্ষায় কিন্তু আমাদের এইটা আসে না, আসে 3 বছর, ঠিক আছে? প্রায় 3 বছর। তাহলে মনে রাখবে, এই সংবিধান রচনা করতে সময় লেগেছিল কত? 3 বছর। আর কবে শুরু হয় কিন্তু এটা অবশ্যই আমাকে কমেন্টে জানাও, ঠিক আছে? কমেন্টে জানাতে ভুলবে না। ওকে, তো চলো পরের প্রশ্ন দেখা যাক। তাহলে সঠিক অ্যান্সারটা 26শে জানুয়ারি। দেখো, পরের প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন, পঞ্চায়েত ব্যবস্থা ভারতীয় সংবিধানে কোন সংশোধনের মাধ্যমে চালু হয়? পঞ্চায়েত ব্যবস্থা যে ভারতে চালু হয়েছিল, সেটা কততম সংবিধান সংশোধনের মাধ্যমে চালু হয়েছিল বলো তো? 42তম, 52তম, 73তম, না 82তম? পঞ্চায়েত ব্যবস্থাটা ভারতে কিন্তু 1992 সালে, কততম বলো তো? মনে রাখবে, 73তম, ঠিক আছে? 73তম সংবিধান সংশোধনের মাধ্যমে শুরু হয়েছিল, ঠিক আছে? তাহলে এখানে সঠিক অ্যান্সার কিন্তু 73তম। আচ্ছা, এখানে যদি আমি বলি যে পঞ্চায়েত ব্যবস্থা সংবিধানের কত নম্বর মানে ধারাতে রয়েছে, বা কোন কোন অংশে রয়েছে? দেখো, সংবিধানের পার্ট পার্ট নম্বর 9 নম্বর পার্টে রয়েছে সংবিধানের। এবং যদি ধারা বলা হয়, আর্টিকেলটা হবে তোমার 243, ঠিক আছে? 243 থেকে 243 ও। এই আর্টিকেলের মধ্যে কিন্তু এই সংবিধানের মানে সংবিধানে পঞ্চায়েত ব্যবস্থার কথা বলা হয়েছে, ঠিক আছে? দেখো, তৃতীয় নম্বর প্রশ্ন। আচ্ছা, 3 নম্বর প্রশ্নটা মিসিং, ঠিক আছে? চলো, ভারতের জাতীয় সঙ্গীত কে রচনা করেন বলো? ভারতের জাতীয় সঙ্গীত কে রচনা করেছিলেন? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, না সুভাষচন্দ্র বসু? বলো তো। দেখবে, ভারতের জাতীয় সঙ্গীত কিন্তু আমরা সবাই জানি জনগণ মন, তাই না? জনগণ মন। এই যে জাতীয় সঙ্গীতটা আমরা সবাই জানি রবীন্দ্রনাথ ঠাকুর হচ্ছে আমাদের রচনা করেছিলেন। আচ্ছা, তোমাদের একটা প্রশ্ন দিয়ে যাচ্ছি, আমি বলেই দিচ্ছি। এই যে জনগণ গাওয়া হয়, এটা কত সেকেন্ডে বলো তো? এটা 52 সেকেন্ডে গাওয়া হয়। 52 সেকেন্ড, ঠিক আছে? কে কে জানতে অবশ্যই কমেন্টে জানাও। যে আমরা যে যে জাতীয় সঙ্গীত গাই স্কুলে গিয়ে, সেটা কিন্তু 52 সেকেন্ডের হয়ে থাকে, ঠিক আছে? 3 নম্বর প্রশ্নটা এখানে চলে আসছে, যে পশ্চিমবঙ্গের বর্তমান রাজধানী কি? এটা কিন্তু সবাই জানেন। দেখো, আমি পঞ্চায়েত লেভেলের পরীক্ষা, এখানে খুব হাই ফাই লেভেলের কিন্তু প্রশ্ন আসবে না, ঠিক আছে? বেসিক প্রশ্ন আসবে। এরকম নয় যে ইউপিএসসি লেভেলের প্রশ্ন আসবে, ডাব্লিউবিসিএস লেভেলের প্রশ্ন আসবে। তোমাদের দেখে মনে হচ্ছে হয়তো প্রশ্ন তো সহজ, কিন্তু অ্যাকচুয়ালি এরকমই প্রশ্ন আসবে, ঠিক আছে? এবং কিন্তু শেষের প্রশ্নগুলো এর থেকেও ভালো স্ট্যান্ডার্ড লিখেছে, যেগুলো কিন্তু বেশি আসার সম্ভাবনা রয়েছে এবছর। তো দেখো, পশ্চিমবঙ্গের বর্তমান রাজধানী কিন্তু আমরা সবাই জানি কলকাতা আমাদের রাজধানী, ঠিক আছে? পশ্চিমবঙ্গে, আচ্ছা প্রশ্নটা আমি বললাম, প্রশ্নটা রয়েছে তাই আমি উত্তরটা বললাম না। গ্রাম পঞ্চায়েতের প্রধানকে কি বলা হয় বলো তো?
আমার সবাই জানে আমাদের গ্রাম পঞ্চায়েত রয়েছে। তো সেই গ্রাম পঞ্চায়েত বা অঞ্চল অফিসের প্রধানকে কি বলা হয়? মেয়র, প্রধান, সভাপতি না কমিশনার? বলো কি বলা হয়? প্রধান কিন্তু অবশ্যই কিন্তু প্রধান বলা হয়, তাই না? প্রধান হয় তাকে। গ্রাম পঞ্চায়েতের প্রধানকে প্রধান বলা হয়। আচ্ছা, পশ্চিমবঙ্গের মোট কতটি জেলা রয়েছে? এই সিম্পল সিম্পল প্রশ্নগুলি কিন্তু তোমরা ভুল করে দেবে। পশ্চিমবঙ্গের মোট কয়টি জেলা রয়েছে বলো? 23টা, 24টা, 25টা না 27টা? সঠিক অ্যান্সার কি হবে? দেখো, পশ্চিমবঙ্গে মোট কিন্তু 23টা জেলা রয়েছে। কটা? 23টা জেলা, ঠিক আছে। সাধারণ প্রশ্ন দেখো, জনগণ মন প্রথম কোথায় গাওয়া হয়েছিল? আমরা এই একটু আগে প্রশ্ন পড়ে আসলাম, জনগণ মন রচনা কে করেছিলেন এবং এটা কত সেকেন্ডে। এবারে বলছে এই জনগণ মন কোথায় গাওয়া হয়েছিল প্রথম? দিল্লিতে, কলকাতাতে, মুম্বাইতে না চেন্নাইতে? বলো। মনে রাখবে 1911 সালে, 1911 সালে একটু বলে রাখি, জাতীয় কংগ্রেস, জাতীয় কংগ্রেসের অধিবেশনে কিন্তু গাড়া হয়েছিল। জাতীয় কংগ্রেসের যে অধিবেশন হয়েছিল, অধিবেশনে প্রথম কলকাতায়, কোথায়? কলকাতা, কলকাতায় গাওয়া হয়। তাহলে কোথায় ভাবে? কলকাতায়। কত সালে হয়েছিল? 1911 সালে জাতীয় কংগ্রেসের একটা অধিবেশন হয়েছিল, জাতীয় কংগ্রেসের অধিবেশন হয়েছিল, সেই অধিবেশনে, ঠিক আছে। দেখো পরের প্রশ্ন দেখো, ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? জওহরলাল নেহেরু, ডক্টর রাজেন্দ্র প্রসাদ, মহাত্মা গান্ধী না বি.আর. আম্বেদকর? দেখো, ভারতের প্রথম রাষ্ট্রপতি যদি বলতে হয়, জওহরলাল নেহেরু ছিলেন ভারতের প্রধানমন্ত্রী। প্রথম, প্রথম কি প্রধানমন্ত্রী, তাই না? মহাত্মা গান্ধী তো ছিল না। অবশ্যই তাহলে এখানে ডক্টর রাজেন্দ্র প্রসাদ। তো ডক্টর রাজেন্দ্র প্রসাদ কিন্তু দুবার, দুবার কিন্তু রাষ্ট্রপতি হয়েছিলেন পরপর, দুটি মেয়াদের জন্য, একটু মনে রেখে দেবে, ঠিক আছে। আর বি.আর. আম্বেদকরকে তো আমরা ভারতের বলা হয়ে থাকে, ওই ভারত সংবিধানের জনক। ভারতের জাতীয় নদী কি? ভারতের জাতীয় নদী কি? আর এখানে যে আমি প্রশ্ন দিয়ে যে ভারতের দীর্ঘতম নদী, দীর্ঘতম নদী, তাহলে কিন্তু কি হবে? যমুনা, গঙ্গা, মহানদী, ব্রহ্মপুত্র। তো দেখো, ভারতের যদি জাতীয় নদী বলা হয় বা দীর্ঘতম নদী বলা হয়, তখন সঠিক অ্যান্সার কিন্তু গঙ্গা হয়ে যাবে, ঠিক আছে। কমেন্ট করে আমাকে একটু জানাবে যে গঙ্গা যে বাংলাদেশে যে প্রবেশ করেছে, বাংলাদেশে যে প্রবেশ করেছে, তো তার নাম কি হয়েছে? প্রবেশ করে তার নাম হয়েছে। একটু প্লিজ কমেন্ট করে যারা যারা জানো। তোমরা যদি না কমেন্ট করো আমি বুঝবো কি করে, বলো? তোমরা পড়াশোনা করছো ভালোভাবে, ঠিক আছে। ভারতীয় সংবিধানের জনক কাকে বলা হয়? আমি এই বলে আসলাম, জাস্ট এই একটা আগের প্রশ্নতে। মহাত্মা গান্ধী, বি.আর. আম্বেদকর, জওহরলাল নেহরু না সর্দার প্যাটেল? তো অবশ্যই কিন্তু ভারতের সংবিধানের জনক বলা হয় থাকে কাকে? বি.আর. আম্বেদকরকে, ঠিক আছে। মনে রাখবে সর্দার বল্লভভাই প্যাটেলকে বলা হয় থাকে ভারতের লৌহ মানব, ভারতের লৌহ মানব, ঠিক আছে। এটা একটু মনে রাখবে, ভারতের লৌহ মানব বলা হয় সর্দার প্যাটেলকে, সর্দার বল্লভভাই প্যাটেল। 11 নম্বর প্রশ্ন দেখো, ভারতের জাতীয় খেলা কি? ফুটবল, হকি, কাবাডি না ক্রিকেট? আমরা তো ক্রিকেটের প্রচুর ভক্ত, কিন্তু অ্যাকচুয়ালি ভারতে কিন্তু জাতীয় খেলা ক্রিকেটও নয়, ফুটবলও নয়। সঠিক অ্যান্সার কি? হকি। হকি হচ্ছে ভারতের জাতীয় খেলার মধ্যে একটা পড়ে ধরা হয়। 12 নম্বর প্রশ্ন দেখো, এই যে পঞ্চায়েতের নির্বাচন হয়, পঞ্চায়েত নির্বাচনের দায়িত্ব কোন সংস্থা পালন করে? যেমন এই যে আমাদের বিধানসভা নির্বাচন হলো, সেটা কোন সংস্থা করেছিলেন? তো সেরকম একটা সংস্থা, যেমন সেটা করেছিলেন কি, ইলেকশন কমিশনার করেছিলেন না ভারতের? তো এই যে পঞ্চায়েত নির্বাচন যখন হবে, তখন সেটা কোন সংস্থা পালন করেন? ইউপিএসসি, রাজ্য নির্বাচন কমিশন আর লোকসভা? লোকসভা তো করতে আসে না কোনো কোনো নির্বাচন। ইউপিএসসিও নাই, ইউপিএসসি তো ওই আইএএস, আইপিএস এসব অফিসারদের জন্য নিয়োগ করা হয়। ইলেকশন কমিশন হতে পারে আর রাজ্য নির্বাচন কমিশন। তাহলে দুটোর মধ্যে কী হবে? দুটোর মধ্যে অবশ্যই মনে রাখবে, পঞ্চায়েত নির্বাচনের জন্য কিন্তু রাজ্য নির্বাচন কমিশনই কিন্তু এটা দায়িত্বটা নিয়ে থাকেন, ঠিক আছে। তাহলে সঠিক অ্যান্সার এখানে রাজ্য নির্বাচন কমিশন। 13 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের বৃহত্তম শহর কোনটি? পশ্চিমবঙ্গের বৃহত্তম মানে সবচেয়ে বড় শহর কোনটা? দুর্গাপুর, কলকাতা, আসানসোল, হাওড়া? সঠিক অ্যান্সার কি হবে? দেখো, পশ্চিমবঙ্গের বৃহত্তম শহর বলতে গেলে কিন্তু একটাই আছে, যেটা হচ্ছে কলকাতা, মেগা সিটি। 14 নম্বর প্রশ্ন দেখো, ভারতের জাতীয় গান কোনটা? খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, ভারতের জাতীয় গান কোনটা? বল কি হবে? বন্দে মাতরম,
জনগণ সারে জাহাঁসে আচ্ছা না আমার সোনার বাংলা। আমরা সবাই জানি যে ভারতের জাতীয় গান হচ্ছে বন্দে মাতরম, জাতীয় সঙ্গীত জনগণ এবং জাতীয় গান বন্দে মাতরম। ঠিক আছে, এই বন্দে মাতরম গানটার রচয়িতা কে বলতো? এটা কিন্তু বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। ঠিক আছে, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এই গানের রচয়িতা। তার একটা উপন্যাস আছে যার নাম হচ্ছে আনন্দমঠ। এই আনন্দমঠ উপন্যাস থেকেই নেওয়া হয়েছে। তাহলে এটা কোথা থেকে নেওয়া হয়েছে? বন্দে মাতরম গানটা আনন্দমঠ উপন্যাস থেকে নেওয়া হয়েছে। লিখেছে কে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। ঠিক আছে, দেখো একটা প্রশ্ন পড়লে তোমাদের কিন্তু আরো দু তিনটে প্রশ্ন পড়া হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে কি ভারতের জাতীয় গান কোনটা? বন্দে মাতরম। কে লিখেছে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লিখেছে। কোথা থেকে নেওয়া হয়েছে? আনন্দমঠ থেকে নেওয়া হয়েছে। ওকে। আচ্ছা, এই পিডিএফগুলো যদি পেতে চাও অবশ্যই কিন্তু আমি লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে আমি আমার হোয়াটসঅ্যাপের গ্রুপের লিঙ্ক দিয়ে দেবো, বা টেলিগ্রামেও লিঙ্ক দিয়ে দেবো। প্লাস আমি একটা নাম্বার দিয়ে দেবো, সেই নাম্বারে তোমরা হাই লিখে পাঠাবে, আমি গ্রুপে জয়েন করে দেবো তোমাদেরকে। ঠিক আছে, এবং সেই গ্রুপ থেকে তোমরা কী কী পাবে? সমস্ত নোটস, সমস্ত পরীক্ষার নোটস তোমরা ফ্রিতে পাবে, জিকে নোটস সব ফ্রিতে। ঠিক আছে, তো ফ্রি নোট পাওয়ার জন্য অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাই জয়েন হয়ে যাবে, হোয়াটসঅ্যাপ গ্রুপের। ঠিক আছে, গ্রাম পঞ্চায়েতের মেয়াদ কত বছর? গ্রাম পঞ্চায়েতের মেয়াদ কত বছর? 5 বছর, 6 বছর, 3 বছর, 4 বছর, বলো। দেখো, গ্রাম পঞ্চায়েতের মেয়াদ কিন্তু 6 বছর হয়ে থাকে। ঠিক আছে, সব বেশিরভাগ যারা ইলেকশনে লড়ে, ঠিক আছে, কোনো কিছু পদে বসে, তাদের কিন্তু বেশিরভাগই 5 বছরই হয়ে থাকে। ঠিক আছে, শুধুমাত্র রাজ্যসভার যারা সদস্য হয় বা বিধান পরিষদে যারা সদস্য হয়, তাদের কিন্তু 6 বছর হয়ে থাকে, 6 বছরের। ঠিক আছে, 16 নম্বর প্রশ্ন দেখো, বাংলার বাঘ কাকে বলা হয়? স্যার আশুতোষ মুখোপাধ্যায়, নেতাজি সুভাষচন্দ্র বসু, রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বাংলার বাঘ বলা হয় কিন্তু স্যার আশুতোষ মুখোপাধ্যায়কে। ঠিক আছে, 17 নম্বর প্রশ্ন দেখো, বং পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থা কয় স্তরের? পশ্চিমবঙ্গে নয়, যদি বলা হয়ে থাকে যে কোনো পঞ্চায়েত স্তর কিন্তু ব্যবস্থা 3 স্তরের হয়ে থাকে। ক স্তরে? 3 স্তরীয়। তিনটা স্তর কি? দেখো, প্রথম স্তরের নাম হচ্ছে কি? গ্রাম পঞ্চায়েত, আমরা জানি, গ্রাম পঞ্চায়েত। ঠিক আছে, দ্বিতীয় স্তর কি? দ্বিতীয় স্তর হলো কিন্তু পঞ্চায়েত সমিতি, পঞ্চায়েত সমিতি। আর তৃতীয় স্তর হচ্ছে জেলা পরিষদ, সরি বিধান বলছি, জেলা পরিষদ। অবশ্যই কিন্তু মনে রাখবে যে পঞ্চায়েত ব্যবস্থা কয় কয় স্তরের? না, 3টা স্তরে। একটা হচ্ছে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ। ওকে। 18 নম্বর প্রশ্ন দেখো, বিদ্যালয় শব্দের সন্ধি বিচ্ছেদ করো। বিদ্যালয় শব্দের সন্ধি বিচ্ছেদ। বিদ্যাযুক্ত আলয়, বিদ্যাযুক্ত লয়, বিদযুক্ত আলয়, বিদ্যাযুক্ত অলয়। তোমরা জানো যে তোমাদের বাংলা থেকেও কিন্তু প্রশ্ন থাকবে। ঠিক আছে, আচ্ছা, আমি এরপরে একটা ভিডিও দেব, সে ভিডিওটা আমি ডিটেলস আলোচনা করবো যে তোমাদের কি কি পড়তে হবে, কতটা পড়তে হবে, কত নম্বরের জন্য কোথা থেকে কত নম্বর পাওয়া যাবে। ঠিক আছে, কীভাবে পড়লে সাফল্য পাবে, তো সেই নিয়েও একটা আমি ভিডিও আপলোড করব। তো ঠিক আছে, সেটা অবশ্যই দেখবে, সেখানে বুঝতে পেরে যাবে তোমরা। ঠিক আছে, তো দেখো, এরকম সন্ধি বিচ্ছেদ আসবে যে বিদ্যালয় শব্দের সন্ধি বিচ্ছেদ কী হবে? অবশ্যই কিন্তু বিদ্যাযুক্ত আলয়। ঠিক আছে, 19 নম্বর প্রশ্ন দেখো, রাম ও শ্যাম একটি এটি কোন সমাস? সমাস থেকে প্রশ্ন থাকবে। দ্বন্দ্ব সমাস, তৎপুরুষ সমাস, বহুব্রীহি সমাস, না কর্মধারয় সমাস? রাম ও শ্যাম এটা কিন্তু একটা কি? দ্বন্দ্ব সমাস। ঠিক আছে, তোমরা যদি চাও বলবে, আমি কিন্তু সমাস বা বাংলা ব্যাকরণ থেকেও কিন্তু ডিটেলস ক্লাস নিয়ে চলে আসবো। ঠিক আছে, মানুষের শরীরে রক্ত পরিশোধন করে কোন অঙ্গ? আমাদের যে শরীরে যে রক্ত পরিশোধন করে কোন অঙ্গ বলো তো? কিডনি, ফুসফুস, যকৃৎ, না হৃৎপিণ্ড, বলো। দেখো, আমাদের যে শরীরে রক্ত পরিশোধন কিন্তু করে কি? কিডনি। প্রতি মিনিট, ভাবতে পারো যে প্রতি মিনিটে আধা কাপ, ঠিক আছে, এক কাপে আধা কাপের মতো রক্ত পরিষ্কার করে। ঠিক আছে, পরিশোধন করে। কি বলে? প্রতি আধা কাপ করে থাকে কিডনি। আচ্ছা, 21 নম্বর প্রশ্ন দেখো, ভারত ছাড়ো আন্দোলন কবে শুরু হয়? বলো, ভারত ছাড়ো আন্দোলন কবে শুরু হয়? 1940, 1941, 1942, 1945। দেখো, ভারত ছাড়ো আন্দোলনটা কে করেছিল, কার নেতৃত্বে? অবশ্যই কিন্তু মহাত্মা গান্ধী। ঠিক আছে, মহাত্মা
গান্ধী নেতৃত্বে কবে হয়েছিল? 1942 সালে হয়েছিল। ঠিক আছে, এখানে একটা ফেমাস ডায়লগ রয়েছে, ডায়লগটা হচ্ছে ডু অর ড্রাই, মানে হচ্ছে কারেঙ্গে নেই তো মারেঙ্গে, তাই তো? কারেঙ্গে ইয়া মারেঙ্গে। তো এই যে ডায়লগটা, এটা হচ্ছে ভারত ছাড়ো আন্দোলনের একটা ডায়লগ, ঠিক আছে, বা স্লোগান যেটা বলতে পারো। 22 নম্বর প্রশ্ন দেখো, কম্পিউটারের মস্তিষ্ক কাকে বলা হয়? র্যামকে, মনিটরকে, সিপিইউকে না কিবোর্ডকে? মনে রাখবে কম্পিউটারের মস্তিষ্ক বলা হয়ে থাকে কিন্তু সিপিইউ, সিপিইউর ফুল ফর্ম কিন্তু অনেক ক্ষেত্রে চলে আসে, মনে রাখবে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। তো এই হচ্ছে সিপিইউর ফুল ফর্ম, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। তো সিপিইউ হচ্ছে কম্পিউটারের মস্তিষ্ক হিসেবে পরিচিত। 23 নম্বর প্রশ্ন দেখো, পশ্চিমবঙ্গের কোন জেলাকে চায়ের জেলা বলা হয়? অর্থাৎ কোন জেলাতে বেশি চা উৎপাদন হয়? মালদাতে হয়, মুর্শিদাবাদে হয়, দার্জিলিংয়ে হয় না বীরভূমে হয়? দেখো পশ্চিমবঙ্গে জেলা বলতে গেলে সবচেয়ে বেশি যে জেলায় চায়ের উৎপাদন বেশি হয় সেটা হচ্ছে দার্জিলিং। কি বললাম? দার্জিলিং, ঠিক আছে। 24 নম্বর প্রশ্ন উত্তর দেখো, উত্তর বলছি, প্রশ্নটা দেখো, সূর্যের আলো পৃথিবীতে পৌঁছতে কত সময় লাগে? 8 মিনিট 20 সেকেন্ড, 10 মিনিট, 12 মিনিট না 15 মিনিট? বলো তো, যে সূর্যের আলো পৃথিবীতে পৌঁছেতে কত সময় লাগে? মনে রাখবে এটা 8 মিনিট 20 সেকেন্ড, প্রায়, হ্যাঁ, সব প্রায় এগুলো। 25 নম্বর প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন তোমাদের জন্য, যে কি, যে কথা বলা যায় না, যে কথা বলা যায় না, এই যে শব্দটা, এটা বলছে যে এক কথায় প্রকাশ করো, ঠিক আছে, এটা বাংলা ব্যাকরণ থেকে, যে যে কথা বলা যায় না এক কথায় প্রকাশ করো, এটা কি অব্যক্ত, অনিবা অনির্বাচনীয়, না হচ্ছে অবর্ণীয়, না অনুচ্চারিত? বলো কি হবে? দেখো যে কথা বলা যায় না এটা কিন্তু অনির্বর্জনীয়, ঠিক আছে, অনির্বর্জনীয়। দেখো আজকে আমরা 25টা প্রশ্ন আলোচনা করলাম, যেখান থেকে 25টা কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন। আমরা এর পরেও কিন্তু প্রতিদিন এরকম 50টা করে ভিডিও দিতে থাকবো, তোমরা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো। এবং নিচে তোমরা দেখো একটা তোমাদের জন্য লিঙ্ক দিয়েছি, লিঙ্ক বলতে সরি, আমি একটা নাম্বার দিয়েছি, যে 9475909767। এতে তোমরা হাই লিখে পাঠাও, হাই লিখে পাঠালে আমি তোমাদেরকে গ্রুপে জয়েন করে নেব, এবং সেখানে এই নোটসটা আমি সম্পূর্ণ ফ্রিতে দিয়ে দেবো, ঠিক আছে। এবং আমি এছাড়াও ডিসক্রিপশন বক্সে লিঙ্কও দিয়ে দেবো, সেখান থেকেও তোমরা ডিরেক্ট জয়েন হয়ে যেতে পারো।